সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। নির্বাচনের চেয়ে সংস্কারকেই দেওয়া হয়েছে প্রাধান্য। সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর ভোট চায় এনসিপি। আগের 3 নির্বাচনে প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারীদের বিচার দাবি। ফ্যাসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল, সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। 2 টার্মের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখার পক্ষে বিএনপি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো নয়, কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব বাড়ানোর প্রস্তাব। জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন, বাধ্যবাধকতা করা যাবে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে চলছে তদন্ত। বৈষম্য বিরোধীদের দায়ী করলেন মির্জা ফখরুল। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় একনেকে নতুন প্রকল্প অনুমোদন। ভারতকে বাদ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কঠিন বললেন উপদেষ্টা। হ্যান্ডকাপ করা নয়, পুলিশ সদস্যকে ইনু শাহজাহানের হুমকি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হচ্ছে শিগগিরই, জানালো প্রসিকিউশন। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। দিনাজপুরে ভবেশ চন্দ্রের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি। প্রকৃত কারণ জানতে চায় পরিবার। সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। স্থানীয় সরকার অথবা জাতীয় নির্বাচন, কোনটি আগে হবে সেই সিদ্ধান্তের ভার সরকারের উপরই ছেড়ে দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তবে কমিশন মনে করে স্থিতিশীলতা আনার জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জমা দেওয়া প্রতিবেদনে নির্বাচনের চেয়ে সংস্কারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার প্রায় 2 মাস পর দেয়া হলো চূড়ান্ত প্রতিবেদন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, কোন নির্বাচন আগে হবে সেই সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন। তবে বর্তমানে দেশের শূন্যতা বিরাজ করায় বৈধ নেতৃত্ব আনতে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া প্রয়োজন বলে মনে করে কমিশন। দাবি করেন, মূল সংস্কার না করে ভোট হলে তা ফলপ্রসূ হবে না। আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। তোফায়েল আহমেদ জানান, ইউনিয়ন, উপজেলা ও জেলার বিভিন্ন আইন একত্র করে একটি একক আইনের সুপারিশ করা হয়েছে। আছে স্থানীয় সরকারের অর্থায়ন বাড়ানোর প্রস্তাব। সেই সাথে জেলা পরিকল্পনা ও জেলা বাজেট সিস্টেম প্রণয়ন করার কথাও বলা হয়েছে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। ইউনিয়নে একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করুন, অ্যাটলিস্ট 3 জন ডাক্তার ওখানে দেন। রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে কাউন্সিলররা নির্বাচিত হবেন, পরে তাদের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান কিংবা মেয়র। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও কার্যক্ষম করে এর নাম বদলের প্রস্তাব রাখা হয়েছে। নারীদের 1/3 আসনের বদলে 1/3 ওয়ার্ড সংরক্ষণের পক্ষে মত দিয়েছে কমিশন। মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন, এটা আপনি ইলেকশনটা করতে পারবেন। মেম্বারের পরে চেয়ারম্যান পৃথিবীর বহু দেশে হচ্ছে, আমার এখানে পার্লামেন্টও তাই হচ্ছে। এক চেয়ারম্যানই সব ডিসিশন নিল, এটা কোনো গণতন্ত্র না। 3টা ওয়ার্ড
আপনি নির্ধারণ করবেন এই 3টা ওয়ার্ডে পুরুষ কন্টেস্ট করবে না, ফলে উনি একটা ওয়ার্ড পাবেন। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন হেলথ সেন্টার মিলিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেন্টার, উপজেলাতে ফৌজদারি ও দেওয়ানি উভয় ক্ষেত্রেই পূর্ণাঙ্গ আদালত স্থাপন, গ্রাম আদালত বিলুপ্তি এবং থানায় সালিশ বন্ধের সুপারিশ আছে কমিশনের রিপোর্টে। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার কমিশন করার ব্যাপারে দেওয়া হয়েছে খসড়া আইন, যেখানে সব সুপারিশ বাস্তবায়নে সরকারকে সহায়তা করবে সেই কমিশন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন করতে হবে। ফ্যাসিস্ট আইনে নির্বাচন করতে চায় না জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি সরকারের সাথে আলোচনা ছাড়া নির্বাচনের বিষয়ে কোনো বক্তব্য দেয়া থেকে ইসিকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এদিন তাদের আবেদনের প্রেক্ষিতে রাজনৈতিক দল নিবন্ধনের সময় 22শে মে পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। এক দশকের বেশি সময় ধরে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষতা আর আস্থার সংকট ঘিরে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনের লক্ষ্যে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু কমিশনের সুপারিশ এখনো বাস্তবায়নের অপেক্ষায়। এরই মধ্যে ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য 40 দিন সময় বেঁধে দিয়ে 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে 65টি দল আবেদন করে। এনসিপি সহ 46টি দল নিবন্ধনের শর্ত পূরণ করতে না পারায় ইসিতে আবেদন করে সময়সীমা বাড়ানোর। আবেদনের শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি। তাদের সাফ বার্তা, ফ্যাসিস্টের নিয়মে নির্বাচন নয়, এবার নির্বাচন হতে হবে ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে। ফ্যাসিস্ট সরকার সে নিয়মগুলো বানিয়েছিল, সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। ফর্ম যেটা ইলেকটোরাল বডিগুলো, সেগুলো তো অতীব জরুরি, এবং এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে, সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। ঋণ খেলাপিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, নির্বাচনে অনিয়মে ইসির জবাবদিহিতা, কারচুপি বন্ধ, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সহ বেশ কিছু সংস্কারের দাবি তুলে ধরে এনসিপি। সরকারের দিক নির্দেশনার আগে ইসি থেকে রোডম্যাপ ঘোষণা আসা নিয়ে সংশয় প্রকাশ করেন নাগরিক পার্টির আহ্বায়ক। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন, এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। রাজনৈতিক দলগুলোর আবেদনের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়িয়েছে কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দিনের বৈঠকেও চূড়ান্ত বোঝাপড়া হয়নি। মঙ্গলবার হবে আরেক দফা বৈঠক, তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, স্থানীয় সরকার ব্যবস্থা সহ বেশ কিছু বিষয় নিয়ে ঐক্যমত হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, এমন সব প্রস্তাবের বিরোধিতা করেছে দলটি। বলেছে 2 টার্মের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখা উচিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনার উপর দলীয় অবস্থান, মতামত নিয়ে কমিশনের সাথে বৈঠক করতে রোববার দ্বিতীয় দিনের মতো সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির প্রতিনিধি দল। সকাল 11টায় শুরু হয় মুলতবি বৈঠক। আলোচনা শুরু হয় প্রথম দিনের বৈঠকে ঐক্যমত হওয়া বেশ কিছু বিষয় চূড়ান্ত করার মাধ্যমে। খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার স্থানীয় সরকার শক্তিশালী করার ব্যাপারে একমত পোষণ করেছে বিএনপি, তবে সাংবিধানিকভাবে নয়, বিষয়টি আইনিভাবে সম্পন্নের পরামর্শ দিয়েছে দলটি। সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। তবে ছিল অনেক বিষয়ে বিরোধিতাও। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চায় না বিএনপি। টানা 2 বারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সেই সুযোগ থাকা উচিত বলে মত দিয়েছে দলটি।
একই সাথে কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়ে সমর্থন করেছে তারা। বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে। যদি দুইবারের পর একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। এদিন সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল প্রস্তাবের পরিবর্তে বিএনপি তাদের 31 দফা আলোকে সংশোধনের সুপারিশ করেছে। 4টা বিষয়ে প্রস্তাব করেছি, যে অর্থ বিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয় সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সবকিছু দিতে পারবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সে সরকারের মেয়াদ 3 মাস রাখা ও প্রধান উপদেষ্টা বিচার বিভাগের বাইরে থেকে করা যায় কিনা তা নিয়ে আরও আলোচনার বিষয়ে একমত হয় দুই পক্ষ। চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। আগামী মঙ্গলবার হবে 3য় দফার বৈঠক। ধন্যবাদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই, ঐক্যমত কোথায় কোথায় হয়েছে তা জানতে 1 সপ্তাহের বেশি লাগার কথা নয়। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে সংকট সৃষ্টি হবে। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠক শুরু করেছে বিএনপি। রোববার বিকালে গুলশানে বিএনপির লিয়াজু কমিটির সাথে বৈঠক হয় গণ অধিকার পরিষদের। বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দুই দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই, এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচন পেছালে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। এ সময় আইসিটি উপদেষ্টা মাহফুজ আলম ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। প্রথমত গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে প্রস্তাবনা দিয়েছে, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এর আগে বনানীর একটি হোটেলে কমিউনিস্ট পার্টি সহ কয়েকটি বাম দলের নেতাদের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। মানুষের ভোটের অধিকার নিশ্চিতে যে কোনো কর্মসূচিতে সবাই একসঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন বাম নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলে দেবে যে কথার কথা যে তুমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা করো, কারণ তারা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, তারাই এটা ঘোষণা করবে। তত দ্রুত বাংলাদেশের অনেক সংকট দূর করেই আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবো বলে আমরা মনে করি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিলিং মিশনে অংশ নেয় 10 থেকে 15 জনের একটা দল। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই পারভেজকে মারধরের সময় একজন হঠাৎ ছুরিকাঘাত করে। ফুটেজ দেখে 8 জনকে শনাক্ত করে তাদের নামে মামলা করেছে পারভেজের পরিবার। এরই মধ্যে 2 জন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। মনিরুল ইসলামের রিপোর্ট। শনিবার বিকেল 5:07 প্রাণ ভয়ে বিশ্ববিদ্যালয় ভবনের মধ্যে ঢুকতে যাচ্ছিলেন বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ। সেখানেই তার পথ রোধ করে খুনিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন কিল ঘুষি দিচ্ছে, অন্যজন লাঠি দিয়ে আঘাত করছে।
এর মাঝেই ছুরি দিয়ে আঘাত করা হয় পারভেজকে। ছুরিকাহত পারভেজকে ভেতরে ঢুকিয়ে ভবনের গেট লাগিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর আস্তে আস্তে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায় হামলায় অংশ নেয়া যুবকদের। ফুটেজ দেখে তদন্তকারীরা ৮ জনকে শনাক্ত করেছেন। এরা হলো মেহেরাজ ইসলাম, আবু জহর গিফারি ওরফে পিয়াস, মাহাতির হাসান, সোবাহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম। এদের মধ্যে সোবাহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা। এদের নাম উল্লেখ করে ভোরে বনানী থানায় মামলা করেছেন পারভেজের পরিবার। তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় জাহিদুল পারভেজ ও ৩ জুনিয়র শিক্ষার্থীর। ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বলছে যে তুমি আমাকে হাসলে কেন, তাদের সাথে বান্ধবী ছিল, আর এরা বলছে আমরা হাসিনি আপনাদের ব্যাপারে। এর ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ইংলিশ ডিপার্টমেন্টের 2 জন শিক্ষক 3 জন শিক্ষক মিলে তাদের ভিতরে সমাধানের চেষ্টা করে, সমাধানও করে, বুকে বুক মিলিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বিবিআর এরা যে 3 বন্ধু মিলে আরও বহিরাগত কিছু শৃঙ্খল এলাকার পোলাপান নিয়ে এরপরে অ্যাটাক করে। পুলিশ বলছে, প্রধান অভিযুক্ত প্রাইম এশিয়ার প্রথম বর্ষের 3 শিক্ষার্থী, যারা বনানী বিদ্যানিকেতনে স্কুল ও কলেজে একসাথে পড়েছেন। পারভেজের সাথে কথা কাটাকাটির পর তারা ডেকে আনেন স্থানীয়দের। হামলায় কড়াইল বস্তি থেকেও আসেন কেউ। আমরা আসামিদের অভিযান অব্যাহত আছে, আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমরা আমাদের উপর আশা রাখতে পারেন, আমরা একটা ভালো রেজাল্ট দেবো এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে, তবে প্রধান অভিযুক্তরা এখনও পলাতক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে এরকম সময়ে যারা জাহিদুল ইসলাম পারভেজের মতো ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা দেশের পরিবর্তনে আন্দোলনে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের স্মরণ সভায় কথা বলেন তিনি। বলেন, যারা বিভক্তি সৃষ্টি করতে চায় তারা এদেশের ভালো চায় না। দেশে অস্থিরতা চলছে, কিছু নির্ধারিত বিষয়কেও অনিশ্চিত করে ফেলা হচ্ছে বলেও মনে করেন তিনি। সব রাজনৈতিক দল গোষ্ঠীকে ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান বিএনপির মহাসচিব। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগ্রাম শেষ হয়নি এখনো। আমাদের একজন ছাত্র নেতা, ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। রোহিঙ্গাদের জন্য নতুন অনুদান দিয়েছে বিশ্ব ব্যাংক। এটি দিয়ে উদ্বাস্তু জনগোষ্ঠীর ভরণ পোষণের চাপ কমানো যাবে চলতি বছরের শেষ পর্যন্ত। এরপর কি হবে তা নিয়ে চিন্তিত সরকার। পরিকল্পনা উপদেষ্টার মতে, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উপর নির্ভর করছে অনেক কিছুই। একনেক সভার ওই ব্রিফিংয়ে তিনি আরও জানান, আলোচনাতেই আটকে আছে তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 14 লাখ রোহিঙ্গা ভরণ পোষণের চাপ সামলাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি ইউএসএআইডি ফান্ড বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় অনেক প্রকল্প, এনজিওর কার্যক্রম। এতে বিপাকে পড়ে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা, বেকায়দায় পড়ে বাংলাদেশ সরকারও। যথেষ্ট হবে না, সেটা হলো একদম। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় জানা গেল, রোহিঙ্গাদের জন্য নতুন অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। এর সুবাদে প্রায় 2,500 কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে, এসব প্রকল্পের মেয়াদ শেষ হলে কি হবে? ভালো প্রকল্প, অনুদান বিশ্বব্যাংকের, কিন্তু মুশকিল হলো যে 2 বছর এটা তো শেষ হয়ে যাবে ডিসেম্বর 25-এ। যুক্তরাষ্ট্রের এখনকার যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারব। একনেক সভায় সর্বোচ্চ 13,500 কোটি টাকা বরাদ্দ পায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এর আওতায় তৈরি হবে নতুন টার্মিনাল আর পোতাশ্রয়। সরাসরি বড় জাহাজ ফেরাতে খনন হবে কর্ণফুলী নদীর টানেলও। পরে পিপিপির আওতায় ছেড়ে দেওয়া হবে প্রথম 2টি টার্মিনাল। টার্মিনাল 1 হবে সিঙ্গাপুরের এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করছে, ওরা করবে। আর টার্মিনাল 2 করবে সংযুক্ত আমিরাত বলে, ইউএই
সংযুক্ত আমিরাতের এদের নাম হলো ডিপি ওয়ার্ল্ড। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল তিস্তা প্রকল্প নিয়ে। উপদেষ্টার জবাব, চীন একটি নকশা দিয়েছে, এরপর আর কথা এগোয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে? সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি? জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটার পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একনেক সভায় 24,247 কোটি টাকা ব্যয়ে 16টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো মুহূর্তে শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, প্রায় 200 গুমের সাথে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ হাতে পেয়েছে প্রসিকিউশন। তবে এদিন ট্রাইব্যুনালের এজলাসে উঠে আসে আসামিদের হ্যান্ডকাপ বিতর্ক। রোববার সকাল 10টা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ 19 জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালতে হাজির করার সময় সাবেক মন্ত্রী শাহজাহান খান গণমাধ্যমের সামনে কথা বলার চেষ্টা করেন। এ সময় সব আসামিকে পেছনের দিক দিয়ে হাত করা লাগানো হলেও লাঠি ভর করে হাঁটতে দেখা যায় সাবেক মন্ত্রী ফারুক খানকে। এরপর শুরু হয় শুনানিতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলায় বিচারকের কাছে নালিশ করেন আসামি শাহজাহান খান। নিরাপত্তার কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আসামিরা। এটা আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন, আসামিদের যে সমস্ত বিহেভিয়ার সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই। সে ব্যাপারে আমরা মনে করি জেল অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে। যে কোনো সময় শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত বলে জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। এদিন ওবায়দুল কাদের সহ জুলাই আগস্টের গণহত্যা মামলায় জড়িত 45 জনের তদন্ত প্রতিবেদন 20 জুলাইয়ের মধ্যে দাখিলের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 48 ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। 6 দফা দাবি আদায়ে টানা 5ম দিনের মতো দেশব্যাপী আন্দোলন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে মহাসমাবেশের ঘোষণা দিয়ে ঢাকা জেলার কারিগরি শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওয়ের নতুন সড়কে। দুপুর 12টার মধ্যে তারা অবস্থান নেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সরকারি বেসরকারি সহ 20টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। দাবি করেন 10ম গ্রেডের। ওরা তো আসলে আমাদের কি পড়াবে, ওরা আমাদের প্র্যাকটিক্যালগুলো কিভাবে করাবে? আমরা একটা টেকনিক্যাল স্টুডেন্ট, আমরা বই পড়ি, প্র্যাকটিক্যাল করি, তারপরে ডিপ্লোমা করি। আমাদের ক্লাস করি লাভটা কি হবে? কারণ আমরা ক্লাস করব, পরীক্ষা দেবো, সবকিছু আমরা সার্টিফিকেটও পাবো, দিন শেষে আমরা রাস্তা করবো। আমরা 4 বছর কষ্ট করতেছি, আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে। যদি আমি 10ম গ্রেডে যদি চাকরিটা নাই পাই, আমার বাবা মাকে আমি কি দিব? আন্দোলনকারীরা বলেন, সমর্থন না দিয়ে বুয়েটের শিক্ষার্থীরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা পলিটেকনিকের জন্য অপমানজনক। আমরা নাকি ইলেকট্রিশিয়ান, তাহলে তারা কেন এখন ইলেকট্রিশিয়ানদের 10ম গ্রেডে ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা দিতে চাচ্ছে? কেন বুয়েটরা এত 9ম গ্রেড থাকতে তারা কেন 10ম গ্রেডের উপরে নজর দিল? ভার্সিটিতে ভর্তি হয়েছেন কেন? ডিরেক্ট পলিটেকনিক্যাল আইসা ভর্তি হইতেন, আপনারা বুয়েট, কোয়েট, রুয়েট, চুয়েট এগুলোতে তো আমরা, আমাদের তো ভর্তি পরীক্ষার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ঢাকা ছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় মহাসমাবেশে অংশ নেয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশ হয় সিরাজগঞ্জ, কুমিল্লা, খুলনা ও কুষ্টিয়ায়।
আশ্বাসের নামে শিক্ষার্থীদের সাথে সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করা হয়। যারা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাবের যন্ত্রপাতি দায়িত্ব নিবে, তারা হচ্ছে যন্ত্রপাতি গুছাবে, এই দায়িত্ব নিবে, তারা জানা সত্ত্বেও তারা হচ্ছে এই পদে ঢোকার পরে তারা এখন হচ্ছে আমাদের সেক্টরটাকে বিতর্কিত করছে। ইন্সট্রাক্টর রয়েছে, তারা আসে জেনারেল থেকে, তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত না হয়ে আমাদেরকে যে ল্যাব ক্লাসগুলো নিবে তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করার দাবিও জানান শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রশ্ন ফাঁস এবং আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়ার অপসারণ দাবি করেছেন 44, 45 এবং 46তম বিসিএস এর পরীক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এছাড়া 44তম বিসিএস এর ভাইভা শেষে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষারও দাবি জানানো হয়। সেক্ষেত্রে আসছে 8 মের পরীক্ষা পেছাতে হবে পিএসসিকে। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারীদের নম্বর দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত করার দাবিও চাকরি প্রার্থীদের। প্রাইম এশিয়া শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে তাদের বাংলা মোটর কার্যালয়ে। আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি সেখানে। 23-24 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছে। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলার প্রথম যে সিসিটিভি ফুটেজটি দেখা গিয়েছিল, হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ উপস্থিত ছিল না। কিন্তু ঘটনাস্থলে প্রদর্শিত যে দ্বিতীয় ফুটেজ, সেখানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সাথে যুক্ত এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হৃদয় মিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সদস্য, যিনি ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 231 ব্যাচের শিক্ষার্থী সোভান নিয়াজ তুষার, তিনিও উপস্থিত ছিলেন। একই সাথে ওই ঘটনাস্থলে ছাত্রদল কর্মী তাওহিদ এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরও কিছু সাধারণ শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে এই ঘটনার জন্য দায়ী করা এবং ভিডিও ফুটেজের সাপেক্ষে ফেসবুক ট্রায়ালের মুখোমুখি করা, এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ হিসেবে আমরা মনে করি। আমরা বলতে চাই যে এখানে অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যেহেতু ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত সকলকে তারা যে সংগঠনের হোক তদন্তের আওতায় আনাটা আবশ্যক। এছাড়া আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে
সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণঅভ্যুত্থানে এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই অপপ্রয়াস আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, গণতান্ত্রিক ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এই নিরীহ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয়। আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি যে এই ঘটনার, এই যে হত্যাকাণ্ড হয়েছে জাহিদুল ইসলাম পারভেজের, সেই হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক একটি তদন্ত হোক এবং যেখানে কোনোভাবে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানো যাবে না। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্য খবর, এবার দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে আর তাদের দোসররা সবখানে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। রোববার দুপুরে বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় কথা বলেন তিনি। মিডিয়া হাউস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত সবকিছু দলীয়করণ হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, যারাই এসবের প্রতিবাদ করছে তাদেরই অন্যায়ভাবে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দিয়ে হামলা করা হচ্ছে। জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, ছাত্ররা 5 স্টার হোটেলে প্রোগ্রাম করে অথচ জাপা নেতাকর্মীদের কোথাও মিটিং মিছিল করতে দেয়া হচ্ছে না। এই জন্যই কি এত মানুষ রক্ত এবং জীবন দিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি। এই ধরনের আচরণ বন্ধ করতে জনগণকে এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পথে থাকতে হবে, নব্য ফ্যাসিবাদকে রুখতে হবে, নব্য ফ্যাসিবাদের দোসরদেরকে সিধা করতে হবে। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকবে। যদি তারা বাঁচতে চায় সবাই একসঙ্গে হতে হবে, দেশকে বাঁচাতে হবে। দিনাজপুরের বিরলে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। বাড়ি থেকে ডেকে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ভবেশ কিভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সেই কারণ জানতে চায় স্বজনরা। ভারতীয় মিডিয়ায় তাকে বাড়ি থেকে তুলে নেয়ার কথা বলা হলেও পরিবারের সদস্যরা বলছেন ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয়া যুবকেরা তার পূর্ব পরিচিত। এদিকে ভবেশের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশন। কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর তার পরিবারকে সমবেদনা জানাতে বিরলের বাসুদেবপুর এলাকার বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড়। খোঁজখবর নিচ্ছেন বিভিন্ন সংগঠন ও প্রশাসনের লোকজনও। ভবেশের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তারা। ভবেশের স্ত্রী জানান, বৃহস্পতিবার বিকেলে এলাকার রতন, আতিক, রুবেল সহ কয়েকজন যুবক ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয়। আগে থেকেই তাদের বাড়িতে যাওয়া আসা ছিল। রতনের কাছ থেকে ভবেশ সুদে 25,000 টাকা ধার নিয়েছিলেন। রাতে রতন ফোনে ভবেশের অসুস্থতার কথা জানায় পরিবারকে। ওতর নাম 3 জন কিন্তু বাইরে থাকেন, আর একজন কিন্তু বাড়ির ভিতরে ঢুকে আবার চাচা, যখন চাচা কইছে তখন বাড়িওয়ালা কিন্তু খুঁজে দিয়েছে। তখন আমি তো খেয়ে দিয়েছি, এক জায়গায় বেরবা যাবো, কোনটা বেরবা যাবেন, ওইটার উত্তর দিল নাই বাড়িওয়ালা। স্বজনরা ঘটনাস্থলে গেলে ভবেশকে অচেতন অবস্থায় ভ্যানে শোয়ানো দেখতে পান। পরে দিনাজপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবেশের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চায় তার পরিবার। কথা হচ্ছে, একটা সুস্থ মানুষকে 5টা বা 6টার দিকে নিয়ে গেল, 2 ঘন্টার পরেই যে একটা মানুষ এমন অবস্থা, তো অবশ্যই একটা কারণ থাকতে পারে। জাস্ট আমি এই কারণটা জানতে চাচ্ছি যে এখানে কোনো ফিজিক্যাল টর্চার হয়েছে বা মেন্টালি টর্চার হয়েছে, বা আসলে সত্যি ঘটনাটা কি। এদিকে ফুলবাড়ি বাজার এলাকার দোকানদার হাবিবুর রহমান জানান, বাড়ি থেকে বের হওয়ার পর তার দোকান থেকে বিড়ি কেনেন ভবেশ। পরে স্বাভাবিকভাবে রতন, রুবেলদের সাথে মোটরসাইকেলে চলে যান। এর কয়েক ঘন্টা পরেই ভবেশের অসুস্থতার কথা জানতে পারে পরিবার। ভবেশ আমি দেখছি আমার দোকানে এসে বিড়ি নিছে 1 প্যাকেট। ওনারা এক মোটরসাইকেলে 3 জন, উনি মিডিলে ছিল আর 2 জন ছিল, একজন পিছনে আর একজন গাড়ি ধরে চলে গেছে। অসুস্থ ভবেশকে ভ্যানে করে নেওয়া হয় ফুলবাড়ি বাজারে। পল্লী চিকিৎসক কৃষ্ণচন্দ্র তার স্বাস্থ্য পরীক্ষা করেন। অবস্থা গুরুতর দেখে তাকে দিনাজপুর মেডিকেলে নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় রতন, আতিক, রুবেল ও মুন্নাও সেখানে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। যখন দেখি তখন ওই বেহুশ অবস্থায় আছে, আমি এখানে প্রেশারটা দেখলাম, তো প্রেশার ঢুকলো, আমি বললাম যে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যান। আসে আতিক আর এই রতন তেল ঘুষেছে পা।
প্রাথমিকভাবে ভবেশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। হাসপাতালে কার্যক্রম শেষে ভিকটিমের পরিবার মৃতদেহ গ্রহণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবেশের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফাউন্ডেশনের স্থানীয় নেতারা। সাম্প্রদায়িক কোনো ঘটনা না, এটা যদি কেউ সাম্প্রদায়িক ঘটনা বলে থাকে, ইস্যু করে থাকে, তাহলে এটা মিথ্যা কথা হবে এবং ভুল হবে। দিনাজপুর মেডিকেলে ভবেশের মরদেহের ময়নাতদন্ত হয়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক বাড়ি থেকে ডেকে নেয়া যুবকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ধর্মীয় আচারে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। দিনটিকে যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করা হয়। যীশু খ্রিস্টের প্রচারিত শান্তির বাণী মেনে পৃথিবীর হানাহানি বন্ধ হবে, ঘুচে যাবে বিভেদ বঞ্চনা, এমনটাই আশা অনুসারীদের। দিনটি উপলক্ষে সকালে বিভিন্ন গির্জায় হয় বিশেষ প্রার্থনা। তাতে বাংলাদেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা হয়। খ্রিস্টান ধর্ম মতে পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসক গোষ্ঠী যীশু খ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে, কিন্তু মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার তার পুনরুত্থান হয়। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করেন ধর্মযাজক। শান্তি কামনা করা হয় বিশ্ব মানবতার। গাজায় বর্বরতা আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনীর। নৃশংস হামলায় নিহত হয়েছে আরও 57 জন ফিলিস্তিনি। আশ্রয় ক্যাম্পগুলো লক্ষ্য করে চলছে নির্বিচার বোমা বর্ষণ। শনিবার কয়েক দফা হামলায় প্রাণ হারায় কমপক্ষে 54 জন, যাদের বেশিরভাগই নারী আর শিশু। রোববার ভোরে হামলার শিকার হয় মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরের একটি ভবন। এতে 3 জনের মৃত্যু হয়, আহত হন অনেকে। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় 51,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে এই সংখ্যা 61,700-র বেশি। আগামী জুনেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন এই তথ্য। বুধবার এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়া সঠিক মনে করছেন তিনি। তাই সৌদি আরবের সাথে সম্মেলনে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চান। আর এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যাতে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সেই বিষয়েও চেষ্টার ইঙ্গিত দেন তিনি। বিশ্বের প্রায় 150 দেশ ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেও পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি বা জাপান কেউই দেয়নি। অন্যদিকে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি আরব, ইরান, ইরাক, ইয়েমেন এবং সিরিয়া। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।